এই কফি শপের ওনার তার ফ্যামিলি নিয়ে জীবনের সোনালী সময় পার করছিল, কিন্তু হঠাৎ তার জীবনে ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। সির্ফ কারো চেহারার সাথে মিল থাকার কারণে তার লাইফ হয়ে ওঠে পুরোপুরি হেল। অতীত জীবনে জড়িয়ে থাকা কিছু লোক এসে তার লাইফকে শেষ করতে থাকে, কিন্তু ফাইনালি তাদেরকে কিভাবে শেষ করে তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিও। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া ধুমধুমার অ্যাকশন মুভি লিওর কথা। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা তামিলনাড়ুর এক বাড়িতে দুর্ধর্ষ হামলার দৃশ্য দেখতে পাই। কিছু লোক এসে সেই বাড়িতে ঢুকে কয়েকজনকে মেরে ফেলে। একজন বৃদ্ধ লোককেও বন্দী করে রেখেছিল। ফাইনালি তাকেও তারা হত্যা করে বসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সন্ত্রাসীগুলো আসলে কারা, আর তাদের এই খুন খারাপের আসল কাহিনী কি? প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এর পরের সিনে আমরা সম্পূর্ণ এক ভিন্ন পরিস্থিতি দেখতে পাই। হিমাচল প্রদেশের এক গ্রামে হঠাৎ বন থেকে এক হায়না এসে মানুষের উপরে আক্রমণ করতে থাকে। গ্রামের সব মানুষ যখন প্রচন্ড ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, তখন হায়না প্রচুর মানুষকে আক্রমণ করে জখম করে দেয়। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফরেস্ট রেঞ্জাররা হায়নাকে রেস্কিউ করার জন্য চলে আসে। তারা সবাই মিলেও তার কিছুই করতে পারছিল না। এছাড়া একের পর এক মানুষ হায়নার হাতে গুরুতর জখম হয়ে যাচ্ছিল। এখন এই অবস্থায় ফরেস্ট রেঞ্জার যোশী তার এলিমেন্ট রেস্কিউ বন্ধু পার্থিবানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্রার্থী তখন তার ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখানে যোশীর ফোন পেয়ে সে সাথে সাথে হায়নাকে রেস্কিউ করার জন্য রাজি হয়ে যায়। এরপর তার ছেলেকে নিয়ে এসে ওই সোসাইটিতে চলে যায় যেখানে আক্রমণ করে যাচ্ছিল হায়না। প্রার্থী সিদ্ধার্থকে তার গাড়িতে বসে রেখে কাজ শুরু করে দেয়। প্রথমেই সে পাশের স্কুলের সব ছাত্রছাত্রী এবং টিচারদের স্কুলের ভিতরে ঢুকতে বলে। এরপর স্কুলের গেট বন্ধ করে দেওয়া হলে সেই হায়না গেট পার করে মানুষের উপরে হামলা করতে চায়, কিন্তু প্রার্থী দেওয়ালের উপরে দাঁড়িয়ে মারাত্মক টেকনিকের সাহায্যে বরফের উপরে বিস্ফোরণ ঘটাতে থাকে। সে কারণে হায়না কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেলেও পরক্ষণেই ঘটে যায় এক বিপত্তি। স্কুলের কিছু স্টুডেন্ট হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে এলে হায়না তাদের উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়, কিন্তু তখনই প্রার্থী দেয়ালের উপর থেকে লাফিয়ে পড়ে হায়নার মনোযোগ নিজের দিকে নিয়ে নেয়। এবার সেই হায়না তার উপরে আক্রমণ করতে এলে সেই সুযোগে ওই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকে পড়ে। এরপর শুরু হয় মানুষ আর হায়নার সরাসরি লড়াই। প্রার্থীর উপরে হায়নার আক্রমণের চেষ্টা করলেও সে দারুণ স্কিলের সাহায্যে তার আক্রমণ এড়িয়ে চলতে থাকে। এই অবস্থাতেই সেই যোশীকে ট্রায়াঙ্গুলের গানের সাহায্যে হায়নাটিকে অজ্ঞান করে দিতে বলে। এইদিকে প্রার্থীর উপরে সেই হায়নাটা বেশ কয়েকবার আক্রমণ করতে এলেও সে প্রতিবারই তাকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে যোশী তার ট্রায়াঙ্গুলার গান নিয়ে এলেও সেই বন্দুক জ্যাম হয়ে যাওয়ার কারণে সেটা ফায়ার হয় না। প্রার্থী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার গাড়িতে থাকা বর্ষার মাধ্যমে সেই হায়নাকে অজ্ঞান করার সিদ্ধান্ত নেয়। তার কথায় যোশীর ট্রায়াঙ্গলটি সিদ্ধার্থের কাছে দিলে সে সেটাকে জুতার ফিতা দিয়ে বর্ষার সাথে বেঁধে নিখুঁতভাবে তার বাবার দিকে ছুড়ে দেয়। মানে যেমন সাহসী বাবা তেমনি তার স্কিল ছেলে। প্রার্থী দ্রুত লাফ দিয়ে সেই বর্ষা ক্যাচ করে নেয় এবং সেটার সাহায্যে ফাইনালি তাকে অবশ করতে সক্ষম হয়। আর মুহূর্তের মধ্যে সেই হিংস্র হায়না ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এভাবেই প্রার্থীর জীবন বিপন্ন করে এই হিংস্র প্রাণীর মোকাবেলা করে সবার জীবন বাঁচিয়ে দেয়। পিঠের রক্তাক্ত জখম নিয়ে এই ঘটনার জন্য সে কোনো ক্রেডিট না নিলেও ফরেস্ট অফিসাররা তার সব ক্রেডিট নিয়ে নেয়। আর প্রার্থীরও তাতে আপত্তি থাকে না, কারণ পাবলিক অ্যাটেনশন তার একেবারেই পছন্দ নয়। এই প্রার্থী হচ্ছে একদম সাদাসিধে ও নির্ভেজাল মানুষ। তার স্ত্রী সত্য, ছেলে সিদ্ধার্থ এবং মেয়ে চিন্টুকে নিয়ে তার সুখের সংসার। নিজের কফি শপ থেকে যা আয় করে তা দিয়ে খুব ভালোভাবে নিজেদের লাইফ এবং ছেলে মেয়েদের পড়াশোনা চলে যায়। স্ত্রী আর সন্তানদের পাশাপাশি বন্যপ্রাণীদেরও প্রতি তার বিশেষ এক টান আছে। তাই সে নিজের সন্তানদের মতোই রেস্কিউ করার পর প্রাণীর যত্ন নেয়। কিছুদিন আগে রেস্কিউ করা হায়নাটিকেও সে ধীরে ধীরে পোষ মানিয়ে তার নাম রেখে দেয় সুব্রমণী। ধীরে ধীরে পরিবারের সবার সাথেও সুব্রমণীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিকে মুভির মূল সিনে আমরা যে সন্ত্রাসীগুলোকে দেখেছিলাম, এবার তারা রিভিল হয় যে এরা সবাই আসলে প্রফেশনাল ডাকাত। শুরুর সিনে তারা যে লোকটাকে হত্যা করেছিল তিনি ছিলেন এই শহরের কালেক্টর। তাকে নির্মমভাবে খুন করার পর তার বাড়ি সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। তবে তাতেই তারা ক্ষান্ত হয়নি, বরং এবার তারা এক নির্জন রাস্তায় দাঁড়িয়ে প্রথমে তারা সেই রাস্তার দিয়ে আসা এক বাইকের উপরে ঢিল মেরে বাইকটাকে মাটিতে ফেলে দেয়। তারপর তো তারা এক আস্ত গাড়িকে পুরোপুরি উল্টিয়ে ফেলে। লোকটার কাছ থেকে তারা এটিএম কার্ড পেয়ে তাকে এটিএম এর পিন জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সে এটিএম এর পিন দিতে না চাইলে ডাকাতের একজন তাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা কারটিকে ঢেলে পাহাড়ের নিচে ফেলে দেয়। পরের দিন সকালে প্রার্থী
এক খুনের খবর পায় তার বন্ধু জোশীর কাছ থেকে। জোশীর আক্রমণে সে যখন পাখির চোরাচালানিদের কাছ থেকে উদ্ধার করা বিড়াল এক পাখিকে দেখতে যায়, তখন সে ওই পাখির ট্রিটমেন্ট করার জন্য ভেটেরানি ডাক্তারকে ডেকে আনতে বলে। কিন্তু জোশী জানাচ্ছে গতরাতে তাদের ভেটেরিনারি ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে পরক্ষণেই তার কাছে ফোন আসলে সে জানতে পারে যে ডাক্তারের মৃত্যুটা ছিল এক খুন, অর্থাৎ তাকে গুলি করে খুন করা হয়েছে। এর মানে গতরাতে রাস্তায় যে ব্যক্তি ডাকাতের হাতে খুন হয়েছিল সেই হচ্ছে এই ডক্টর। এখন শুনে প্রার্থী কেমন যেন চিন্তায় পড়ে যায়। এই শহরে খুন খারাপের কথা আগে তো কখনো শোনা যায়নি, কিন্তু প্রার্থী আজ রাতে নিজেও এই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। রাতের বেলা সে প্রত্যেক দিনকার মতো নিজের কফি শপ বন্ধ করে তার মেয়ের সাথে মিউজিকের তালে তালে বেজে যাচ্ছিল। হঠাৎ সেই ডাকাত দলের সবচেয়ে সাইকো টাইপের ছেলেটা তার কফি শপে এসে ঢুকে পড়ে। তাকে সব বন্ধ থাকার কথা জানালেও সে তার জন্য চকলেট কফি আনার অর্ডার দেয়। প্রার্থী কিন্তু বুঝে গিয়েছিল এই ছেলেটা এক ডাকাত। তার পকেটে রিভলভার ইতিমধ্যে তার চোখে পড়েছিল। সে নিজের সব টাকা নিয়ে তার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তবুও ছেলেটা তাকে কফি আনার কথা বলতে থাকে। এরপর হঠাৎ সে তার দোকানে নারী কর্মচারী স্মৃতিকে জিম্বায় নিয়ে নেয়। নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকলেও প্রার্থী তার মেয়েটিকে এক কোণে চুপচাপ বসে থাকতে বলে। এরপর সে ওই ছেলের জন্য কফি বানাতে শুরু করে, কারণ এই মুহূর্তে কিছু করতে চাইলেই বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এই সাইকো ছেলেটা ইতিমধ্যে শ্রুতির গায়ে হাত দেওয়া শুরু করে দেয়। পরক্ষণেই ডাকাত দলের বাকিরা এসেও দেখতে পায় যে প্রার্থী ইতিমধ্যে টাকাগুলো টেবিলে রেখে দিয়েছে। তাদের উদ্দেশ্য তো ডাকাতি করা, তাই কাজ হয়ে গেছে বিধায় ডাকাতের সর্দার সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে আসতে বলে। কিন্তু ওই ছেলের মনে ছিল অন্য মত। দোকানের ভিতরে সিসিটিভি থাকায় সে প্রার্থী সহ সবাইকে খুন করার সিদ্ধান্ত নিচ্ছিল। এবার প্রার্থী এই কথা শুনতে পাওয়ার পরে কফি আনার ভাং করে হঠাৎ গ্লাস দিয়ে ছেলেটার মাথায় বাড়ি মারে। বাকিরা এসে তার উপরে হামলা করলে সে তাদেরকে চরম ধুলাই দেয়। এখানে তার ফাইটিং স্কিল দেখিয়ে তোমাদের মনেও চরম আনন্দ পাওয়ার কথা, কারণ ডাকাতের আচরণ ছিল গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো। যাই হোক, প্রার্থী কিন্তু সেই ডাকাতদের সবাইকে প্রচন্ড মার মারে, কিন্তু সেটা করতে গিয়ে তার কফি শপও পুরোপুরি লন্ডভন্ড হতে থাকে। এর উপরে ওই সাইকো ছেলেটা তার পিছনে আঘাত করলে সে কিছুটা আঘাত হয়, কিন্তু পরক্ষণে সেই আবারও সবাইকে রামধুলাই দিতে থাকে। কিন্তু হঠাৎই ওই ডাকাতের সর্দার শ্রুতিকে ছুরির মুখে জিম্মি করে নেয়। এবার ডাকাতের লিডার সেই সাইকোকে অর্ডার দেয় যে যাতে সে প্রার্থীকে খতম করে ফেলে, কিন্তু ওই ছেলেটা তাতে কিছু না করেই হঠাৎ চিন্টুর দিকে এগিয়ে যায়। নিজের মেয়ের উপরে হামলা হতে দেখে প্রার্থী কেমন যেন পাগল হয়ে যায়, তাই দ্রুত গতিতে সে এক ক্যারাতিক স্টাইলে ডিগবাজি দিয়ে পরে থাকা রিভলভারটা কুড়িয়ে নেয়। তারপর সে একে একে প্রত্যেকটা ডাকাতকে একেবারে হেডশট দিয়ে খতম করে ফেলে। ভাইরে ভাই, প্রার্থী যেভাবে সব গ্যাংস্টারকে একের পর এক নিখুঁত হিটশট দিয়ে হত্যা করছিল, এটা দেখে যেন মনে হয় সে একজন শ্যাপশোডার। কিন্তু সে তো কেবল কপি সবলা, তাহলে এই স্কিল পেল কি করে? সবাইকে খতম করার পর সে নিজেও এবার কান্নায় ভেঙে পড়ে, কারণ সে কোনোদিনও ভাবতেই পারেনি যে কাউকে সেইভাবে হত্যা করবে। যাই হোক, পরের দিন পুলিশ সেখানে এসে সমস্ত ডেড বডি উদ্ধার করে ফেলে। এছাড়াও নিয়ম অনুসারে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। আদালতের নির্দেশে প্রমাণ না হওয়া অবধি তার বিরুদ্ধে কেস চলতে থাকবে। ওইদিকে মরা গ্যাংস্টারদের একজনের স্ত্রী শপথ নেয় যে সে তার স্বামীর সাথে এই কাজ যে করেছে তাকে চিতায় না জড়িয়ে সে নিজের স্বামীর চিতায় আগুন দেবে না। এইদিকে আদালতে বেশ কয়েকদিন ধরে প্রার্থীর মামলার শুনানি চলছে। বিপক্ষের উকিল যখন সন্দেহ প্রকাশ করছে কিভাবে প্রার্থী এত নিখুঁতভাবে সবার টার্গেট করলো, যার কারণে তাকে এবার শুটিং টেস্ট দিতে হবে, আর সেখানেও সে পারফেক্টলি প্রত্যেকটা টার্গেট হিট করে বসে। এরপরই আদালত থেকে জানতে পারে যে প্রার্থী যাদেরকে মেরেছে তাদের সবার বিরুদ্ধেই অন্তত 50টার উপরে মামলা রয়েছে, অর্থাৎ এরা সবাই ছিল মারাত্মক লেভেলের গ্যাংস্টার যাদেরকে মেরে প্রার্থী এই সমাজেরই উপকার করেছে। এছাড়াও সে কেবল নিজের এবং তার মেয়ের ডিফেন্স করার চেষ্টা করেছে। এছাড়া তার উকিল এটাও বলে যে এই ব্যক্তি কিছুদিন আগে নিজের জীবন পরোয়া না করে হায়না রেস্কিউর মতো কাজ করেছে, এই মানুষের জীবন বাঁচিয়েছে, সে বিনা কারণে কেন মানুষকে হত্যা করবে? এসব বিবেচনা করার পর আদালতও প্রার্থীকে বেকুরুস খালাস দিয়ে দেয়। এমনকি সরকার থেকে তাকে সম্মাননা দেওয়ার কথা বলা হয়। তবে এই দুঃসময় কেটে গেলেও প্রার্থী আর নিজের আগের জীবনে সহজে ব্যাক করতে পারে না। সাদাসিধে মানুষ থেকে সে এখন পুরো দেশের এক ফেমাস ব্যক্তি। দেশের সমস্ত খবরের কাগজে তার নাম ছাপা হয়। সে নিজেও এক দুর্ঘটনার ট্রমা থেকে সহজে বের হয়ে আসতে পারে
পারছে না। ঘটনা ঘটার পর থেকে প্রায় 10 দিন অবধি সে ঘরের মধ্যে বসেই কোয়ারেন্টাইন সময় কাটায়। এই কয়েকদিনে এসে নিজের কফি শপ পর্যন্ত খুলতে পারেনি। তবে শেষমেশ তার স্ত্রী সত্যর কথায় সে তাদেরকে নিয়ে বাজার করতে যায়। প্রার্থী এখন এতটাই ফেমাস যে আশেপাশের সব মানুষ তাকে সালাম দিচ্ছিল। তবে হঠাৎ বাজার করতে করতে তার কাছে একজন পুলিশ অফিসারের ফোন আসে। এই অফিসার তাকে জানায় যে গোপন ইনফরমেশন অনুসারে একদল গ্যাংস্টার তার উপরে প্রতিশোধ নিতে তাকে মারতে আসছে। এরপর অফিসারের কথা শেষ হতে না হতেই হঠাৎ পিছন থেকে কেউ একজন তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। ঠিক সেই সময় সত্য, সিদ্ধার্থ আর চিন্টু তখন বাজারের অন্য এক কোনায় ছিল। প্রায় দমবন্ধ অবস্থাতেও প্রার্থীকে পিছন থেকে চেপে ধরে লোকটা ছুরি দিয়ে আঘাত করতে সক্ষম হয়। এরপর সে নিজেকে ছাড়িয়ে ফেলে। তাদের সাথে শুরু করা এক বিশাল ফাইট। এবার প্রায় 15 থেকে 20 জন লোক মিলে ধারালো অস্ত্র দিয়ে তার উপরে হামলা চালালেও সে সবাইকে মেরে কিমা বানাতে থাকে। ভাইরে ভাই, এই লেভেলের অ্যাকশন সিনগুলো যে কোনো বলিউড অ্যাকশন সিনেমাকে অনায়াসে হারিয়ে দেবে। প্রার্থীর উপরে অনেক আঘাত করার চেষ্টা করলেও তার গায়ে কেউ এক আঁচড়ও দিতে পারেনি। তো একজন এসে তাকে মারতে সক্ষম হলে সে এবার আরো ক্ষেপে গিয়ে তার ছুরি দিয়ে সবাইকে শেষ করতে থাকে। শেষে গ্যাংস্টার দিল্লিও তাকে মারতে আসলে সেও তার হাতে রামদুলাই খায়। এবার ততক্ষণে সত্য অন্য কোনো থেকে ছুটে এসে দেখতে পায় যে প্রার্থীর সব গ্যাংস্টারদেরকে মেরে হালুয়া বানিয়ে দিয়েছে। সে প্রার্থীর এমন ভয়ানক চেহারা দেখে পুরোই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার মধ্যে এক মনস্টার জেগে উঠেছে, যেটা আজ পর্যন্ত সে কোনোদিনই দেখেনি। যাই হোক, ফাইনালি সে তাদের সবাইকে আলুভত্তা করে দেয়। এরপর সোজা চলে যায় পুলিশ স্টেশনে। এবার প্রার্থী নিজের জন্য পুলিশ প্রোডাকশনের দাবি জানায়, কিন্তু স্টেশনের এই অফিসার তাকে প্রোডাকশন তো দিতেই চায় না। উল্টা সে তাকে ছোট লোক এবং কফি বিক্রেতা বলে অবমাননা করতে থাকে। এর মধ্যে আবার প্রার্থীর বন্ধু যোশীও এসে তাকে নিয়ে যেতে চাইলে অফিসার তাকেও গালাগালি করতে থাকে। এবার প্রার্থী নিজের মেজাজ আর ধরে রাখতে পারে না, তাই সজোরে এই পুলিশ অফিসারের গলা চেপে ধরে। যোশী সহ স্টেশনের প্রায় সব লোক মিলেও ওই অফিসারের গলা থেকে তার হাত ছাড়াতে পারছিল না। লোকটাকে প্রায় আধা মরা বানিয়ে প্রার্থী এবার তাকে ছেড়ে দেয়। এবার যোশীকে বলে যে যেহেতু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তাই পুলিশ সম্ভবতই তার প্রোডাকশন দিতে চাইবে না। তার মানে প্রোডাকশন পেতে হলে তার গায়ে আঘাতের চিহ্ন রাখতে হবে। যার কারণে প্রার্থী এবার যোশীর হাতে এক হাতুড়ি তুলে দিয়ে তাকে আঘাত করতে বলে। আর কোনো উপায় না পেয়ে তার বন্ধু যোশী তার পিঠে এক আঘাতের চিহ্ন বসিয়ে দিলে সে সোজাসুজি জজের কাছে চলে যায়। এরপর এই চিহ্ন দেখিয়ে তার কাছ থেকে তারা প্রোডাকশন আদায় করে নিয়ে নেয়। আর লোকাল এসপিও আঘাতের চিহ্ন দেখার পর তাকে পুলিশ প্রোডাকশন দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই পুলিশ প্রোডাকশনের জন্য যাকে পাঠানো হয় তাকে দেখে তো প্রার্থীর মতো আমারও চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এই লোকটা আর কেউ নয়, বরং কাইথি মুভির সেই পুলিশ কনস্টেবল নেপোলিয়ন, যে ওই মুভিতে প্রায় 40 থেকে 50 জন পুলিশের জীবন একাই বাঁচিয়েছিল। যার কারণে তাকে প্রমোশন দিয়ে একজন হাই ব্যাক্স অফিসারেও বানিয়ে দেওয়া হয়। প্রার্থী প্রোডাকশনের জন্য তাকে পাঠানোর পর সে তাকে দেখে ভাবতে থাকে যে এই মোটা সোটা সহজ সরল টাইপের লোকটা তাকে কি বা প্রোডাকশন দেবে। প্রার্থী তাকে নিজের প্রোডাকশনের জন্য রেখে দেয়। এর পরের দিন অনেকদিন বন্ধ হয়ে থাকা তার কফি শপটা খুলে আবারও নতুন করে সেট আপ করা শুরু করে। কিন্তু হঠাৎ তাদের কাজের ফাঁকে এক লোক তার ছবি তুলে পালিয়ে যায়। এবার সেই লোকটা আবার ওই ছবিটাকে পাঠায় আরেকজনের ফোনে। যার কাছে এই ছবিটা চলে যায় সেই ছিল একজন গ্যাংস্টার। তবে প্রার্থীর ছবি দেখে তার চোখ কপালে উঠলে সাথে সাথে সে এক পুরাতন ছবির ফ্রেম নিয়ে এসে সেই ফ্রেমের কাজ ভাঙতে শুরু করে। এবার দেখা যায় যে সেই ফ্রেমের ভিতরে রয়েছে প্রার্থীরই ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রার্থীর ছবি এদের কাছে কেন? তাহলে প্রার্থী নিজেও কি একজন গ্যাংস্টার? প্রার্থীর এই ছবিটা তার বস অ্যানহনির কাছে দেখাতে নিয়ে যায়। এই অ্যানহনি ছিল আরো বড় গ্যাংস্টার, যে প্রতিনিয়ত মানুষ কেটে কচুকুচি করত। অ্যানহনি তার ছবি দেখা মাত্র নিজের অনেকগুলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে এখানে যা ছবি দেখতে পাচ্ছে তার নাম হচ্ছে লিও দাস, যে কিনা ছিল এই অ্যানহনিরই ছেলে। এমন কাহিনী হওয়ার পর সে তার ভাইকে বলে যে যদি প্রার্থী আসলে লিও হয় তাহলে তার জন্য 400 লোকও যথেষ্ট হবে না, কিন্তু সে যদি সাধারণ প্রার্থীবান হয় তাহলে 4 জন লোকই তার জন্য এনাফ। এবার অ্যানহনি তার সমস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে সোজা প্রার্থীবানের শহরে এসে চুপচাপ তার ক্যাফেটারিতে গিয়ে বসে। তাকে অনেকক্ষণ ধরে সেখানে বসে থাকতে দেখে শ্রুতি এসে ব্যাপারটা প্রার্থীবানকে জানায়। প্রার্থী তখন অ্যানহনির কাছে যায়। তখন অ্যানহনি তার দিকে
তাকিয়ে পুরোই অবাক। তার তীক্ষ্ণ চোখে সে ধরে নেয় যে এটাই হচ্ছে তার ছেলে লিও। কিন্তু এখানে পার্থিবানের চোখে এমন কোনো অ্যাডজাস্টমেন্ট দেখা যায় না। সে পুরো স্বাভাবিক একজন লোকের মতোই তার সাথে কথা বলে যাচ্ছিল। তবে পার্থিবানকে টেস্ট করার জন্য অ্যানহনি এবার তাকে এক কফি বানিয়ে নিয়ে আসতে বলে। পার্থিবান কফি বানানোর সময় সুগার কতটুকু দেবে জিজ্ঞাসা করলে অ্যানহনি হঠাৎ বলে ওঠে, আরে এই জিনিসটা তুই তো জানিসই কতটুকু চিনি লাগবে। এবার অ্যানহনি তার পকেট থেকে সিগারেট বের করে জিজ্ঞেস করছে পার্থিবান এই ব্র্যান্ডের নাম জানে কিনা। সে না জবাব দিলে অ্যানহনি বলে ওঠে, এই ডিসলেস ব্র্যান্ডের সিগারেট তো নিজেরই, তুই এই কোম্পানির মালিক লিও। কিন্তু পার্থিবান কিছু বুঝতে না পেরে বলে যে ভাই আমি কোনো লিও ফিও না, এছাড়াও তুমি আমাকে কি বুঝাইতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। অ্যানহনি আরো বলছে, আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই হচ্ছিস আমার ছেলে লিও। সে পার্থিবানকে মাইন্ড ভিউ লজ নামের এক জায়গায় নিয়ে নিজেকে লিও হিসেবে স্বীকার করতে বলে। তবুও পার্থিবান জবাব দিলে অ্যানহনি যখন হঠাৎ এক মদের ক্যাম্প বের করে তখন পার্থিবান তাকে জানায় যে এই ক্যাফেটারিতে অ্যালকোহল এলাও না। এই কথা শোনা মাত্রই অ্যানহনি হা হা করে হাসতে থাকে, কেননা এই মদ ছাড়া লিও কখনো নিঃশ্বাস নিত না। এরপর তার চোখে বেজে উঠতে থাকে অনেক বছর আগের সেই লিওর কথা। সব সময় ডুবে থাকতো মদ আর খুনের নেশায়, কিন্তু সে কিনা তাকে বলে নো। অ্যানহনি পুরোপুরি নিশ্চিত যে পার্থিবানই হলো তার হারিয়ে যাওয়া ছেলে লিও। এদিকে অ্যানহনি চলে যাওয়ার পর পার্থিবান ব্যাপারটা যোশীকেও জানায়। যোশী কিছুটা ইনভেস্টিগেশন করে জানায় যে অ্যানহনি দাসের লিও দাসের নামের এক ছেলে ছিল যার চেহারা পুরোপুরি পার্থিবানের সাথে মিলে যায়। স্ল্যাশ নামে সিগারেট ব্র্যান্ডের মালিক ছিল অ্যানহনি ও তার ছেলে লিও। কিন্তু তাদের এই সিগারেট ফ্যাক্টরিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যোশী পার্থিবানকে ছেলেবেলার কথা জিজ্ঞাসা করলে সে জানায় যে সে ছোটবেলা থেকে এক এতিমখানায় বড় হয়েছিল, সেখান থেকে তার সাথে সত্যর পরিচয় এবং বিয়ে আর সত্যর চাকরির সুবাদেই তারা এই শহরে এসেছিল। পার্থিবান কোনোভাবে বুঝতে পারছে না যে তার সাথে এসব কি ঘটছে। পরের দিন পার্থিবান তার ক্যাফেটেরা খুললে সে আবারও এক লোককে সেখানে বসে থাকতে দেখে, কিন্তু সেই লোকটার কাছে যাওয়ার পরেই ওই লোকটা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তার স্ত্রী সত্য যখন ঔষধের দোকান থেকে ওষুধ কিনে বের হচ্ছিল ঠিক তখনই কিছু লোক এসে তার উপরে অ্যাটাক করে বসে। এরা ছিল সেই ডাকাত দলের গ্যাং। 5 জনকে প্রার্থী গুলি করে মেরেছিল, কিন্তু তাদের এক লোক সত্যর গায়ে ছুরি বসানোর আগেই কোথা থেকে যেন অ্যানহনি এসে তার হাত ধরে ফেলে। এরপর সে লোকগুলোকে মেরে পুরো কেটে কুচু কুচু করে ফেলে আর সত্যর সামনে এসে একজনের গলা কেটে ফেলে। এরপর সে তার কাছে গিয়ে জানায় যে তোমার স্বামী পার্থিবানই হলো আমার লিও। যেদিন তুমি জানতে পারবে যে পার্থিবানই একজন লিও ছিল সেদিন যেন সে তার সাথে দেখা করতে আসে। এই কথা বলে অ্যানহনি সেখান থেকে চলে যাওয়ার পর সত্য ঘরে ফিরে আসে। অ্যানহনি চলে গেলেও তার গাড়ি তখনও তাদের বাড়ির বাইরে দাঁড়া করানো ছিল। তার লোকেরা সত্য এবং পার্থিবানের পুরো ফ্যামিলি ফলো করছিল। সত্য পার্থিবানকে ফোন করে এই কথা জানালে সেই সিদ্ধার্থকে তার স্কুল থেকে বর্ষা নিয়ে ঘরে ফিরে আসতে বলে, কারণ তার মনে হচ্ছিল যে আবারও তার পরিবারের উপর অ্যাটাক হতে চলেছে। সিদ্ধার্থ কম্পিটিশনে সব সময় বর্ষা থ্রোতে চ্যাম্পিয়ন ছিল। প্রার্থী তাকে বলে দেয় যে যদি কাউকে সন্দেহ হয় তাহলে কোনো কিছু না ভেবে সে যেন বর্ষা নিক্ষেপ করে দেয়। সিদ্ধার্থ আগে ভাগেই ঘরে পৌঁছে গেলে প্রার্থী নিজেও ঘরের দিকে রওনা দেয়। যখন সে ঘরের ভিতর ঢুকতে যায় ঠিক তখনই সিদ্ধার্থ বোরকে গিয়ে অন্য কেউ ভেবে তার দিকে বর্ষা ছুঁড়ে মারে। সেই বর্ষা পার্থিবানের একেবারে কাঁধের উপর দিয়ে তার টি শার্টকে দেওয়ালের সাথে লাগিয়ে দেয়। মানে মাত্র 1 ইঞ্চির জন্য প্রার্থীর জীবন চলে যাওয়া থেকে সে বেঁচে ফেরে। এই অবস্থা দেখে সত্য হতাশ হয়ে তার উপরে চেঁচামেচি করতে থাকে, কারণ এইভাবে আতঙ্কে আতঙ্কে তারা কতদিন বাঁচবে। এদিকে নেপোলিয়ন ফিরে এলে প্রার্থী তাকে প্রচুর কথা শোনায় যে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছে না। এর পরের দিন থেকে সত্য আর যোশী দুজনেই প্রার্থীর এবং অ্যানহনির ব্যাপারে রিসার্চ শুরু করে দেয়। সত্যর আসলে মনে হচ্ছিল যে প্রার্থী হয়তো লিও হবে, কেননা তার ভিতরে যে অ্যাগ্রেশন দেখা গেছে এবং সে যেভাবে এতগুলো মানুষকে খুন করেছে তাতেই সন্দেহ হয়েছে হয়তো প্রার্থী কোনোভাবেই লিও হতে পারে। তাই সত্য এবার প্রার্থীর সব সার্টিফিকেট আসল কিনা তা যাচাই করতে পারে।
পাঠায়। এইদিকে সে পার্থিবানকে ফোন করে জানায় যে অফিসের ব্যাপারে তাকে হেড অফিসে যেতে হচ্ছে, কিন্তু সে পার্থিবানের অতীত ব্যাপারে রিসার্চ করতে গিয়েছিল। অন্যদিকে জোশি ও লিওর পুরাতন এক সঙ্গী ডিসুজারের সাথে জেলে গিয়ে দেখা করে। অনেক বছর আগে যখন লিও মারা গিয়েছিল তখন তার সঙ্গীদের মধ্যে সে একমাত্র বেঁচে আছে, আর 3 দিন পর তার ফাঁসি হতে চলেছে। জোশি তার কাছ থেকে লিওর অতীতের ব্যাপারে জানতে চাইলে সে বলতে শুরু করে দেয়। 1999 সালে ভারতের অন্ধ্রপ্রদেশে দাস অ্যান্ড কোম্পানি নামের বিরাট এক সিগারেটের কোম্পানি ছিল, যার মালিক ছিল অ্যানহনি দাস। এই অ্যানহনি তার ভাই হার্লোট দাসকে নিয়ে তামাকের ব্যবসা, ড্রাগস আরো ইনলিগ্যাল ব্যবসা করত। হার্লোট কানাডা থেকে পড়াশোনা করে আসায় সে সেখানকার ড্রাগ কাটলদের সাথে তার পরিচয় ছিল। সে ওই কাটলদের কাছ থেকে দোত্রা ফুল থেকে তৈরি করা ড্রাগস বিক্রি করে লালে লাল হতে থাকে। অ্যানহনিও হার্লোডের স্বপ্ন ছিল যে তাদের ব্যবসা আরো অনেক বড় হয়ে একদিন তারা পৃথিবীর সবচেয়ে বড় ডার্ক আর্ট এলে পরিণত হবে। এর জন্য অ্যানহনি নতুন কোনো কাজ শুরু করার আগে জানোয়ার বলে দিত। আসলে অ্যানহনির ভিতরে এক ধরনের কুসংস্কার কাজ করত এবং সে এই ধরনের কুসংস্কারে অনেক প্রভাবিত ছিল। তাই প্রথম তো সে কেবল পশু বলে দিত, তবে ধীরে ধীরে তার একমাত্র নেশা হয়ে উঠে নরবলি। ওদিকে অ্যানহনির ছেলে লিওর দায়িত্ব ছিল তার ব্যবসা ডার্ক সাইড সামলানো। বিজনেসে কোনো সমস্যা দেখা দিলে সে নিজেই তার সমাধান করে যেত। এমনকি একদিন প্রায় 2000 কেজি ড্রাগস পুলিশের চেকপোস্টে ধরা পড়লেই সেখানে সে নিজে গিয়ে হাজির হয়। এমনকি সে তাদের কয়েকজনকে সেখানে খুন করে আসে। নিজের ফ্যাক্টরিতে ফেরার পর লিও দেখতে পায় যে তাদের দুজন লোক একে অন্যের সাথে ঝামেলা করছে। এর জন্যই আসলে এই 2000 কেজি ড্রাগস পুলিশের হাতে ধরা পড়েছিল। লিও তৎক্ষণাৎ তাদের মধ্যে একজনকে শেষ করে দেয়। তবে সে যাকে শেষ করেছে সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল লিওর একদম কাছের বন্ধু। তবে ব্যবসার খাতিরে বন্ধুত্ব কিছু যায় আসে না। তার মানে বুঝতেই পারছো লিও আসলে কি লেভেলের খাতারনাক ছিল। এরপর সে ওই লোকটার আরো কয়েকজন সঙ্গীকে পাখির মতো গুলি করে মারে। মানুষ মারতে কখনো তার হাত একটুও কাটতো না। তবে এই সময় হঠাৎ আরেক লোক এসে লিওর গলায় ছুরি চেপে ধরলে পিছন থেকে এবার চলে আসে তার বোন এলিসা। এই এলিসা ছিল লিওর ডুপ্লিকেট, তবে ফিমেল ভার্সন এলিসা সব সময় লিওর পার্টনার ইন ক্রাইম, অর্থাৎ তারা দুজনে মিলে দাস কোম্পানির সমস্ত খুন খারাপ এগুলো করে থাকতো। এইদিকে তাদের বাবা অ্যানহনির কুসংস্কার দিন দিন যেন বেড়েই চলেছে। সে এমন এক ব্যক্তির খোঁজ করছিল যার কুষ্টি অন্তত ভালো এবং তাকে বলি দিলে তার বিজনেস কয়েক হাজার গুণ বেড়ে যাবে বলে তার বিশ্বাস। জ্যোতিষীর কাছে সব কুষ্টি দেওয়ার পর সে তাকে এমন কিছু বলে যেটা প্রায় একেবারে অসম্ভব ব্যাপার ছিল। জ্যোতিষী তাকে বলে লিও এবং এলিসার মধ্যে যে কোনো একজনকে বলি দিতে হবে, মানে নিজের ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো একজনকে তার বলি দিতে হবে। কুসংস্কার বাঁচাতে এখন সে বুঝতে পারছে না যে ছেলেকে না মেয়েকে সে বলি দিবে। তবে এখানে হার্লোড তাকে বলছে লিওকে বলি দিলে বোধহয় ভালো হবে। মানে অন্ধবিশ্বাস এত দূর পৌঁছে গেছে যে অ্যানহনি এই কথা বারংবার না ভেবে নিজেদের সন্তানদের মধ্যে একজনকে বলি দিতে পুরোপুরি রেডি ছিল। হেরলট লিওকে বলি দিতে বললেও অ্যানহনি লিওকে বুঝিয়ে শুনিয়ে এলিসাকে বলি দেওয়ার কথা জানায়। এই কথা শুনে লিওর মাথা তো পুরোপুরি আওলা ঝাওলা হয়ে যায়। সে বলে ওঠে, তোমার বিজনেস ঠিক রাখার জন্য আমরা দুইজন নিজেদের হাতে কত লোককে মেরেছি। যদি আমাদের কারো উপরে কোনো আঁচ লাগে তাহলে এই ফ্যাক্টরি আমি জ্বালিয়ে দেব। তবুও সাইকো অ্যানহনি উম্মাদের মতো তা নিজের মেয়ে এলিসাকে লিওর সামনেই বলি দিতে যায়। এই সিন দেখে লিও আর নিজেকে ধরে রাখতে পারে না। তাকে যে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল, এছাড়াও তারা দুজন মশাল দিয়ে এই ফ্যাক্টরি জ্বালিয়ে দিতে থাকে। এই অবস্থা দেখে হেডলট প্রথমে লিওর দুই সঙ্গীকে মেরে এলিসাকে জিম্বি করে নেয়। এরপর সে লিওর সামনে তার বোনের গলা কেটে ফেলে। নিজের চোখের সামনে লিও তার বোনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে লিও ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলেও এলিসা তার কোলেই মারা যায়। আর এরপরে লিও পাগলের মতো হেডলটের দিকে ছুটে গেলেও পিছন থেকে অ্যানহনি তাকে গুলি করে ফেলে। আর ডিসুজার ভাষ্যমতে লিও ওখানটাতেই মারা যায়। এইভাবে অ্যানহনি শুধুমাত্র তার নিজের বিজনেসের জন্য আপন দুই ছেলে মেয়েকে শেষ করে ফেলে। ডিজোসার মুখ থেকে লিওর এই স্টোরি শুনে জোশি বুঝতে পারে যে লিও তো মারা গেছে, তাহলে পার্থিবান নিশ্চয়ই লিও নয়। অন্যদিকে সত্য ততক্ষণে পার্থিবানের ছোটবেলার এক সঙ্গীর কাছ থেকে তার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিতে থাকে। এইদিকে পার্থিবান হঠাৎ খবর পায় যে
তার ক্যাফেটারিতে ঠিক উপরে একজনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এই সেই লোক যে তাকে দেখে আমি আমার বন্ধুকে পেয়ে গেছি বলে চিৎকার করে তার ছবি তুলে নিয়েছিল। এই লোকটাকে মেরে কে এখানে ঝুলিয়ে রেখেছে তা তো আমরা বুঝতেই পারছি। এই কাজটা ছিল অ্যানহনি। পুলিশ পার্থিবানকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও সে ঘরে সত্য আর চিন্টুকে একা রেখে আসার কারণে দ্রুত তার ঘরে চলে যায়। তবে ঘরে পৌঁছাতে সে ওই সার্টিফিকেট এর ফাইলটা হাতে নেয়। পার্থিবান দেখতে পায় যে সত্য তার সমস্ত সার্টিফিকেট সহ হ্যান্ডরাইটিং পর্যন্ত টেস্ট করিয়েছে। এই সব কিছু দেখে তার মন একেবারেই ভেঙে যায়। সত্য ফিরে আসার পর পার্থিবান তার হাতে ফাইলটা তুলে দিয়ে কাঁদতে থাকে। ওই ফাইলে কিন্তু সব সার্টিফিকেট রিয়েল প্রমাণিত হয়েছে, কিন্তু সত্য যে তার উপরে এভাবে সন্দেহ করবে সেটা ভাবতেও পারেনি। এখানে সত্য তাকে জানায় যে সে শুধুমাত্র আশপাশ লোকের কটু কথা থেকে বাঁচার জন্য ফাদার চেষ্টা করেছে, কারণ সবাই এখন পার্থিবানকে সন্দেহ করছে। সে এখনো পার্থিবানকে আগের মতোই ভালোবাসে। পার্থিবান তার কল পেলে সে বলে যেহেতু পার্থিবান তার সাথে দেখা করতে আসেনি তাই সে নিজেই এখানে চলে এসেছে। বাইরে থেকে নেপোলিয়নের চেঁচামেচি শুনে বোঝা যায় যে সে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। হঠাৎ অ্যানহনি পার্থিবানকে বলে খুঁজে দেখ তোর ছেলে এখন কোথায় আছে। প্রার্থী যখন তাকে ঘরের ভিতরে দেখতে না পায় তখন সে বুঝে যায় যে সিদ্ধার্থ এখন অ্যানহনির হাতে। তারপর অ্যানহনি বলে আজ থেকে ঠিক 20 বছর আগে এই দিনে তোর বোন এলিসাকে আমি খতম করেছিলাম। তার মানে অ্যানহনির মনে একটি ভয়ানক উদ্দেশ্য রয়েছে তা তো আমরা বুঝতেই পারছি। এই কথা বলার পর সে তার সমস্ত দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। পার্থিবান তাদের সবাইকে এক সেফ পেজে রেখে নিজে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে যোগ দেয় নেপোলিয়ন, কারণ সে কথা দিয়েছিল যে প্রার্থীর পরিবারকে নিজের জীবন দিয়েও হলেও রক্ষা করবে। নেপোলিয়ন বন্দুক নিজের হাতে নিয়ে বাইক চালানোর অবস্থাতেই গাড়িগুলোর দিকে গুলি করতে থাকে। এভাবে গুলি করতে করতে সে বেশ কয়েকটা গাড়িকে উড়িয়ে দেয়। এছাড়া বন্দুক দিয়ে বাড়ি মেরে সে আরো এক গাড়িকে শেষ করে ফেলে। হঠাৎ রানিং অবস্থাতে তার গাড়িতে কন্ট্রোল হারাতে থাকলে সে নেপোলিয়নকে বাইক সামলাতে বলে। ওদিকে নেপোলিয়ন বাইক সামলাতে গিয়ে গুরুতর আহত হয় আর পার্থিবান তার গাড়ি দিয়ে আরো কয়েকটা গাড়িকে শেষ করে ফেলে। কিন্তু শেষমেশ অ্যানহনির 2 গাড়ি তার সামনে এসে দাঁড়ালে সে ধাক্কা খেয়ে গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসে। এবার অ্যানহনি তার পিছনের লোকজনদেরকে লেলিয়ে দেয়, কিন্তু তাদেরকে মারতে পার্থিবানের 5 মিনিটও সময় লাগে না। এবার অ্যানহনি নিজে এসে তাকে লিও হওয়ার কথা স্বীকার করতে বলে। তবে এখানেও পার্থিবান জানায় যে আরে ভাই আমি লিও না, আমি পার্থিবান। আর এই কথা বলার পর তাদের মধ্যে শুরু হয় এক বিশাল ফাইটিং। এই ফাইটিংটা বেশ লম্বা সময় ধরে চলে, কারণ দুজন দুজনকে সমানে সমানে টেক্কা দিচ্ছিল। নিজেও অ্যানহনির হাতে তুমুল মাল খেতে থাকে। তারপর সে বলছে লিওকে শেষ করতে পারেনি, কিন্তু তার ছেলেকে সে আজই শেষ করবে। এই কথা শুনে মাত্রই পার্থিবান যেন খেপা সারের মতন হয়ে যায়। অ্যানহনির মাথা চাকার রিং এর সাথে বারবার ঢুকে দিয়ে তাকে ক্ষতবিক্ষত করতে থাকে, কিন্তু তবুও শেষ পর্যন্ত সিদ্ধার্থ কোথায় আছে সেটা অ্যানহনি তাকে জানায় না। তবে মরার আগেও অ্যানহনি তার কাছে শেষবারের মতো অনুরোধ করতে থাকে যে সে লিও সেটা যেন সে স্বীকার করে নেয়। তবে ফাইনালি পার্থিবান তার সেই স্বীকারোক্তি না করে তাকে খতম করে ফেলে। এদিকে যোশী যখন পার্থিবানকে এখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয় তখন হার্লোট ফোন করে জানায় যে সিদ্ধার্থ এখন তার কাছে, তাই যদি সে তাকে জীবিত চায় তাহলে অ্যানহনিকে যেন সে সাথে করে নিয়ে আসে। কিন্তু অ্যানহনি তো ইতিমধ্যে উপরে পৌঁছে গেছে, কিন্তু তবুও প্রার্থী তার ডেড বডিকে অ্যাম্বুলেন্সে তুলে সিদ্ধার্থের উদ্দেশ্যে রওনা দেয়। সে এক রেল স্টেশনের কাছে গিয়ে হার্লোডের লোকদের সাথে দেখা করলে ওই লোকগুলো অ্যানহনির বডি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেয় আর নিজেরা প্রার্থীকে ধরে ট্রেনে করে হার্লোডের কাছে নিয়ে আসে। হার্লোডের সামনে আসা মাত্রই প্রার্থী একেবারে নিরীহ শিশুর মতো বিএফ করতে থাকে। সে তাকে নিজের সব সার্টিফিকেট, বিয়ের ছবি ইত্যাদি দেখিয়েও কোনোভাবেই কনভেস্ট করতে পারছে না, বরং বারবার হেরলট তাকে বলতে থাকে যে তুই স্বীকার করে নে তুই হচ্ছিস লিও। কিন্তু পার্থিবান তবুও অস্বীকার করতে থাকলে হেরলট বলে ওঠে তুই এক আস্ত বোকা, তুই নিজের ছেলেকে বাঁচাতে এখানে এসেছিস, ঘরে বউ আর মেয়েকে একা রেখে। এখন বল তাদেরকে কে দেখবে? এই কথা বলা মাত্রই সে নিজের কিছু লোককে ফোনে ইনস্ট্রাকশন দেয় যাতে তারা প্রার্থীর ঘরে ঢুকে সত্য এবং চিন্টুকে খতম করে দেয়। পার্থিবান বারংবার অনুরোধ করতে থাকে যে সে যেন তাদের লোকদের ভিতর ঢুকতে নিষেধ করে আর সিদ্ধার্থকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু হেরলট তার কোনো কথাই বিন্দুমাত্র কোনো
কান দেয় না। এবার তার কথা মতো লোকগুলো গেট খুলে ভিতরে ঢুকতেই তাদের সাথে ঘটতে থাকে এক অদ্ভুত কাহিনী। কারো পা ফেসে যেতে থাকে মাটিতে সেট করা ট্যাপে। শরীরে মাটি থেকে ধারালো এক অস্ত্র এসে বিঁধে গিয়ে তাদেরকে ফালা করে দেয়। মানে পার্থিবান আগে থেকেই তাদের জন্য সেখানে মৃত্যুর ফাঁদ সেট করে রেখেছিল। ভাইরে ভাই, এই লেভেলের অদ্ভুত মাস্টারমাইন্ড লেভেলের অ্যাকশন সিন আমি খুব কমই দেখেছি। কিন্তু এত সবটা পার করেও কিছু লোক ঘরের ভিতর ঢুকতে সক্ষম হয়। তাদের মধ্যে কিছু লোককে নিঃশব্দে বিষ মেশানো ড্রাগস মারতে থাকে। ঘরের এক কোণে লুকিয়ে থাকা যোশী বাকিদের জন্য ভিতর অপেক্ষা করছিল। নেপোলিয়ন এক কথায় প্রার্থীর একেবারে ফুল প্রিপারেশন নিয়ে রেখেছিল। এই গুরুতর আহত অবস্থায় চেয়ারে বসে রাইফেল চালিয়ে কয়েকজনকে খতম করে দেয়। কিন্তু একজন তার দিকে ছুরি নিক্ষেপ করলে সে আঘাত এড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়। তবুও সেই অবস্থাতেই সে ওই লোকগুলোকে খতম করতে সক্ষম হয়। তবে সব লোক শেষ হয়ে গেলেও কেবলমাত্র তাদের লিডার ভিতরে ফাইনালি ঢুকে পড়ে। ভিতর থেকে সত্যতাকে দেখে চিন্টুকে নিয়ে অন্য রুমে দরজা বন্ধ করে দেয়। কিন্তু লোকটা সেই দরজাটাও ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এইদিকে হেডলর্ড পাশ থেকে তাকে বারবার ফোন করে যাচ্ছিল। লোকটা ফোন ধরার পর তাকে জানায় যে প্রার্থী সেট করা ট্র্যাপে তাদের সব লোক মারা গেছে। কিন্তু সে এটাও জানায় যে প্রার্থীর স্ত্রী আর মেয়ে এখন তার সামনে। হার্লড ওদেরকে মারতে বলার বদলে তাদের দিকে ফোন ঘোরাতে বলে। তারপর সে তাদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রার্থীকে স্বীকার করতে বলছে সেই যেন লিও হয়। কিন্তু প্রার্থীবান মুখ থেকে হঠাৎ উচ্চারণ করে বসে সুব্রমণীর নাম, আর সাথে সাথে ঘরের এক কোণ থেকে বেরিয়ে আসে সেই পালিত হায়না। শুভ্রক্ষণের হায়নাদের ডাক শুনতে কিছুটা মানুষের হাসির মতো শোনা যায়। তাই হেডলর্ড তার লোকটাকে বলে, তুই হাসছিস কেন? তবে তার কথা শেষ না হতেই সুব্রমণী লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে। ফলে তাদেরকে মারতে ব্যর্থ হয়। হেডলর্ড ভীষণ রেগে গিয়ে প্রার্থীকে এক লাথি দিয়ে নিচে ফেলে দেয়। এবার প্রার্থীর মধ্যে থেকে নিরীহ ভাবটা চলে যায়। যখন হেডলর্ডের লোকেরা তার উপরে অ্যাটাক করতে আসে তখন সে একে একে সবাইকে আহত করা শুরু করে। তাদের সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করলেও প্রার্থীবান তাদের উপরে পুরো জমের মতো আচর করতে থাকে। শরীরে বেশ কিছু আঘাত খেলেও তার যেন কিছুই হয় না। এক পর্যায়ে লর হাতে এক চেন তুলে নিয়ে প্রার্থীর হাতে মেরে দেয়। এরপর সে ওই চেন ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলে প্রার্থী ঝুলন্ত থাকায় অবস্থাতেই আরো লোককে খতম করতে থাকে। মানে প্রার্থী এখানে পুরো একাই 100 হয়ে সব লোককে খতম করতে থাকে। এই সময়টায় তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন দুনিয়ার সবচেয়ে বড় মার্শাল আর্টারদের চেয়েও সেরা। এবার সে নিজে চেন ধরে টান দিলে উপর থেকে হেডলর্ড পড়ে যায়। এরপর শুরু হয় তাদের দুজনের ফাইট। তার লোককে সিদ্ধার্থকে সামলানোর কথা বলে নিজেই প্রার্থীর সাথে ফাইট করতে থাকে। অনেকক্ষণ ফাইট করার পর ফাইনালি প্রার্থীবান হেডলর্ডকে হেডশট দিয়ে খতম করে দেয়। তারপর সে সিদ্ধার্থর কাছে গিয়ে দেখতে পায় যে হেডলর্ডের চামচা এখনো তাকে জিম্মি করে রেখেছে। প্রার্থীবানের ইশারায় সিদ্ধার্থ তার পকেট থেকে ছুরি নিয়ে তাকে জখম করে দেয়। আর পরক্ষণে এই নিয়েও তার স্টাইল দেখিয়ে পুরো লোকটাকে খতম করে ফেলে। এরপর সে হাসতে হাসতে বলতে থাকে যে বারবার তো নিষেধ করেছিলাম, কেউ আমার কথা শুনিসনি, আর নিজেরাই নিজেদের জমকে এভাবে ডেকে এনেছিস। তার মানে তো তোমরা বুঝতেই পারছো। এভাবে অনেক বছর পার লিও তার নিজের বোনের মৃত্যুর প্রতিশোধটাও নিয়ে নিল। যদিও এই প্রতিশোধ আসলে সে নিতে চায়নি, কারণ অতীত সব কিছু ভুলে এসে এক নর্মাল লাইফ লিড করতে চেয়েছিল। আর এর জন্য সে নিজের নতুন এক পরিবারও তৈরি করে ফেলেছিল। তবুও তার বাবার চাচা তাকে শেষ পর্যন্ত পুরো ফর্মে ব্যাক করতে বাধ্য করে। প্রার্থীবানের জন্য লিওর পরিচয়টা এখন মৃত, যার কারণে সে আর কারো সামনে তার পুরাতন অতীতগুলো তুলতে চায় না। এভাবে সব কাহিনী খতম করার পর লিও অ্যানহনির পুরো ফ্যাক্টরিতে জ্বালিয়ে ছারখার করে দেয়। তারপর সিদ্ধার কাছ থেকে প্রমিস আদায় করে যে সে যেন তার মাকে বলে তাকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছে। ফাইনালি সে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। এখানে ফিরে আসার পর তারা সবাই স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে বসে পড়ে। ঠিক সেই সময়টায় প্রার্থীবানের হঠাৎ মনে পড়ে যে সে বাড়ির গেটের দরজা বন্ধ করে আসেনি। তাই খাওয়া থেকে উঠে গিয়ে সে গেট বন্ধ করে আসার সময় তার কাছে এক ফোন আসে। অপর পাশ থেকে কেউ একজন তাকে বলতে থাকে যে সির্ফ একটা ফ্যাক্টরি জ্বালিয়ে কি সব শেষ হয়ে যাবে? সমস্ত ইন্ডিয়ান ড্রাগস মুক্ত করতে হলে এমন অনেক ফ্যাক্টরি তোমাকে জ্বালাতে হবে। এই বলে আজকের মুভি এখানেই সমাপ্তি দেয়। শেষ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।